আপনার কি বুকে ব্যথা করে না শুধু হাতে ব্যথা করে? না, বুকে ব্যথা নাই স্যার। আমার এই যে দুইটা লোক ছিল, পরে রোলাক 10 হচ্ছে খাওয়ার পরে দুইটা, একটা লোক ঠিক হয়ে গেছে, আর একটা লোক সবই ঠিকঠাক, কিন্তু একটু গোদা গোদা লাগে। আপনি তো হাতে ব্যথা বলেন, আপনার তো কার্ডিয়াক সিমটম নাই। আপনি যখন হাঁটেন, যখন সিঁড়ি বান বা চলাফেরা করেন, ভারী কাজ করেন, তখন বুকে ব্যথা করে, না না স্যার, শ্বাসকষ্ট হয়? না স্যার। রোগটা কার্ডিয়াক পেইন না। ন্যাচারালি যে কথাটা উনি যে হিস্ট্রিটা দিলেন, মনে হচ্ছে এটা কার্ডিয়াক কার্ডিয়াক অরিজিন না। করোনা, জি। তাহলে সেক্ষেত্রে- করণীয় কি? তাহলে নিকটস্থ যে কোনো একজন অর্থোপেডিক অথবা মেডিসিন এক্সপার্ট, দুইজনের সাথে দেখা করতে হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা, এবং আজকে আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে দুজন কার্ডিওলজিস্ট উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এ.কে. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট, পপুলার মেডিকেল কলেজ ও হসপিটাল, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর এম তৌহিদুল হক, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটালে। আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর দর্শক জেনেছেন অলরেডি আমাদের সাথে কার্ডিওলজিস্ট আছেন। হৃৎপিণ্ডের মতন খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্গের রোগ নিয়ে আজকে আমরা ডিসকাস করব, কি কি ধরনের রোগ হয়ে থাকে, কি কি উপসর্গ হতে পারে, তার চিকিৎসার বিষয়ে। সো আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে প্রথমে একটু ডিসকাশনটা শুরু করতে চাই। হৃদরোগ আসলে এমন একটা বিষয়, পুরো বিশ্বে নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে অন্যতম একটা কারণ, যার কারণে মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ছে। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে হৃদরোগের এখন পরিস্থিতিটা কীরকম, বা এখন কি সিচুয়েশন আছে আমাদের রোগীর, এবং উপসর্গের বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ। বাংলাদেশে এখন পর্যন্ত আন্তর্জাতিক ডাটা অনুসারে যেটা আমরা পাচ্ছি, সেটা হলো যে বাংলাদেশে মানুষের যে মৃত্যুর অন্যতম কারণ কিন্তু হৃদরোগ। প্রধান কারণে বলা হয়, এটা নাম্বার 1 কারণ বলা হয়। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে দুঃখজনক হলো ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যে স্টাডি, সেটাতে দেখা গেছে যে এই হৃদরোগের রোগীদের মধ্যে পার ইয়ার 40 থেকে 50,000 রোগী হসপিটালে আসার আগে রাস্তায় মারা যায় পার ইয়ার। এটা খুব অ্যালার্মিং। এবং হৃদরোগে আক্রান্ত হচ্ছে মানুষ খুব বেশি হারে, এটা রেশিও পার্সেন্টেজ যেটা বলেন সেটা খুব বেশি। এবং আমাদের সব প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। আমাদের হৃদরোগ যেটা বলা হতো যে আগে ওল্ড এজের রোগ, জি, ওটা আমি আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এখন আগে দেখা আমরা গেছে চিন্তা করতাম যে বয়সের সাথে হৃদরোগটা হচ্ছে, এখন অনেকেই আমরা young জানতাম যে বয়সে মারা বয়সের যাচ্ছেন। সাথে হৃদরোগটা হতো, আগের একটা থিম ছিল। কিন্তু বাংলাদেশে এখন হৃদরোগের হারটা ইয়াংদের বেশি হচ্ছে, এবং এটা একটা অন্য বিভিন্ন প্যাটার্নে আসা মানে ইয়েটা হচ্ছে যে অ্যাটাকটা হচ্ছে, এবং ইয়াংরা হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে এবং খুব খারাপ হয়ে যাচ্ছে। এবং এটা খুব বিস্তারিত আলোচনার ব্যাপার আছে কেন হচ্ছে। আর বাংলাদেশে যে হৃদরোগগুলো যেটা বলেন যে হৃদরোগের চিকিৎসা বা সিমটম, আমরা প্রথমে সিমটমে আসি। সিমটম তো আমরা সবাই জানি যে হৃদরোগ কী নিয়ে হয়। সেটা হৃদরোগের যখন একটা রোগের হৃদরোগে আক্রান্ত হয়, সাধারণত সে বুকে ব্যথা নিয়ে আসে, তারপরে তার বুকে ব্যথা মাঝখানে করে, বুকের বাম পাশে করে, এই ব্যথাটা রেডিয়েট করে, বাম দিকে যায়, সাধারণত বাম হাতে রেডিয়েট করে, মনে হচ্ছে ইলেকট্রিক শক চলে যাচ্ছে। তারপর মাঝে মাঝে দেখা যাচ্ছে ডান হাতে যায়, চোয়ালে যায়, পিঠে যায়। এর সাথে ব্যথা শুধু অন্য না, ব্যথার সাথে থাকে শ্বাসকষ্ট থাকে, ঘাম থাকে, ঘেমে যায়, মাথা ঘুরায়, বমি ভাব হয়, এবং এই ব্যথাটা পিঠে যায়। এই ধরনের সিমটম নিয়ে রোগীগুলো যখন আসে, এগুলোকে আমরা কার্ডিয়াক সিমটম বলি। এবং এটাকে আমরা একটা স্টেজে ফেলে দিই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটা একটা প্রেজেন্ট করে। তো প্রেজেন্ট করার পরবর্তীতে বেসিক্যালি আমরা এটা চিকিৎসার অপশনে চলে যাই। আর যেহেতু উপসর্গের আসলে নিশ্চয়ই বিভিন্ন হৃদরোগের উপসর্গগুলোর মধ্যে অবশ্যই ভিন্নতা আছে, সেটা একটু বিস্তারিত জানবো। তার আগে একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি বলেছেন এখন ইয়াংদের মধ্যে এই রোগগুলো হওয়ার প্রবণতাটা বাড়ছে, এবং ডেমোগ্রাফিক্যালি বা আমাদের লাইফস্টাইলে অবশ্যই এগুলোর কিছু প্রভাব থাকে। কী ধরনের বয়স থেকে আসলে আমাদের দেশের রোগীদের মধ্যে এই রোগগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এবং কী কী কারণ আপনি মনে করছেন এগুলোর জন্য দায়ী? আমি যেটা বয়স বললেন, আমি আমার পপুলার কার্ডিয়াক সেন্টারে 17 বছরের বাচ্চার অ্যানজিওগ্রাম করতে হয়েছে, এবং আমি 18 বছরের ইয়াং তরুণের আমি অ্যানজিওপ্লাস্টি করেছি, এবং অনেকগুলো পেয়েছি। আমি 25 বছর পেয়েছি, 26 বছর পেয়েছি, বিলো 30 অনেক পেয়েছি। তো এটা আমি ওদের সাথে ওনাদের চিকিৎসা করার পরে চিকিৎসা পরবর্তী ফলো আপ বা চিকিৎসার সময় ওনাদের লাইফ হিস্ট্রি নিলাম। হিস্ট্রিতে আমি যেটা দেখলাম যে ওনাদের বেসিক্যালি মেন সমস্যা লাইফস্টাইলের সাথে ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, যে ফ্যামিলি একটা মানে পারিবারিক ইতিহাসটা গুরুত্বপূর্ণ। ফ্যামিলিতে হৃদরোগের মানে হিস্ট্রি আছে। তারপরে দেখা গেছে লাইফস্টাইলের মধ্যে তো আমরা যেটা বুঝি যে এখনকার লাইফস্টাইল কী হয়, রাত জাগে আর মুভমেন্ট নাই, এবং স্থূলতা যেটা ওবেসিটি আমরা যেটা বলি সেটা আছে। আর কিছু কিছু পেলাম, দু একজনকে পেলাম যে তার আনডায়াগনোজ ডায়াবেটিস ছিল, হাইপারটেনশন ছিল, সে জানতোই না। আর সবচেয়ে বেশি জিনিস ছিল যে অতিরিক্ত মানে রাত জাগাটা ছিল সবচেয়ে বেশি, সবার কমন। যারা রাত জেগে থাকে, ভোরের দিকে ঘুমায়,
এবং এটা তখন যে বিভিন্ন মানে ওয়েট গেইন রেস্ট নিয়ে করছে, যে আমাদের বডিটা রিসেট করে সেটা reset সময়টাই আসলে করে, আমরা দিচ্ছি না। সেটা ছিল না। আর কিছু কিছু পেয়েছি যারা স্মোকার এবং ড্রাগ অ্যাবিউজার, জি। এই জিনিসটা, এবং কিছু কিছু না, ড্রাগ অ্যাবিউজারটা আমি অলমোস্ট কাছাকাছি ম্যাক্সিমামে পেয়েছি, যে এরা আবার অনেকে দেখলাম যে ধূমপান করে, কিন্তু ধূমপানের মধ্যে ওই সিগারেট যেটা ভ্যাপ বলি আমরা, সেটাও তারা ইউজ করছে। এই জিনিসগুলো আমি পেয়েছি এবং এটা নিয়ে আমি একটা স্টাডিও তৈরি করেছি যে কেন হচ্ছে। তো এই জিনিসগুলোর সাথে একটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি, তারপর লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস। এই তরুণদের দেখা গেছে যে খাদ্যাভ্যাসের মধ্যে ওরা আমাদের যে ট্রেডিশনাল যে আমরা যে হেলদি ফুড খাই সেটা তারা খায় না, তারা সবাই জাঙ্ক ফুড খাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে সবকিছু হৃদরোগটাকে মিলিয়ে এফেক্ট করছে এবং স্পেশালি ইয়াং জেনারেশনের জন্য আমরা আসলে এই বিষয়টা চাই যে একটু অ্যাওয়ার হোক মানুষ হিসেবে, এবং আমাদের সোশ্যালি আসলে আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে এই বিষয়গুলোকেও যাতে আমরা একটু নজরে রাখি এবং যাতে ইয়াং জেনারেশন আমরা সুস্থ রাখতে পারি। ডক্টর তৌহিদুল হক, আপনার কাছে যেটা বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে স্যারের কাছে যেটা জিজ্ঞেস করেছিলাম যে হৃদরোগের উপসর্গগুলোর বিষয়ে। আমরা তো দেখি যে অনেক হৃদরোগ আছে যেখানে মানুষ হঠাৎ করে একদম অসুস্থ হয়ে হয়তো মারা যাচ্ছেন, আবার অনেক ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী একটা রোগে ভুগছেন। সো বেসিক্যালি দুই রকম হৃদরোগ আমরা দেখতে পাচ্ছি। একটু যদি সহজ করে আমাদের দর্শকদের ফ্রেন্ডলি করে বলতেন অ্যাকিউট এবং ক্রনিক হৃদরোগের মধ্যে পার্থক্য কি? খুব দারুণ জিনিস আপনি প্রশ্ন করেছেন। দর্শক উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, হৃৎপিণ্ড ছোট্ট একটি অর্গান যেটা বুকের মাঝখানে থাকে, এবং মাসুম সাহেব যেগুলো বললো সেগুলো আসলে হার্ট রিলেটেড কথা বললো। এখন প্রশ্ন দাঁড়াবে, বাচ্চাদের কি হৃদরোগ হচ্ছে না? জি, তাহলে হৃদরোগ বলতে আমরা কি কি প্যাটার্ন বুঝবো? একটা কনজেনিটাল হার্ট বুঝি আমরা, মানে জন্মগত হৃদরোগ, জি, আর অ্যাকিউয়ার্ড হৃদরোগ যেমন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, যেমন রিম্যাটিক ফিভার বা বাতজ্বরজনিত হৃদরোগ। এছাড়া আছে ইস্কিমিক, যেটা করোনারি এসিএস আমরা বলছি, মানে রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, চলাচল ব্লক তৈরি হচ্ছে যেটা। এর বাইরে আছে ধরেন আদার্স একটা হেডিং আমরা করি, কি করি সেখানে আমরা কার্ডিওমায়োপ্যাথিকে বলি। কখনো কখনো রিদম ডিস্টারবেন্স হচ্ছে, জি, মানুষ অনেক সময় হার্টবিট বেশি নিয়ে আসে, কখনো কখনো কম নিয়ে আসে, ডিফারেন্ট ফর্মে অ্যারিথমিয়া নিয়ে আসছে। তাহলে এই ধরনের প্যাটার্ন হৃদরোগী আছে। তাই এক একটা রুগী এক একভাবে প্রেজেন্ট করে। মাসুম সাহেব যেটা বলল যে আসলে আপনি ধরুন একটি বাচ্চা, একটা মায়ের গর্ভে একটা সন্তান আসলো, আসার পরে বাচ্চা কাঁদছে না, নীল হয়ে যাচ্ছে, এটিও কিন্তু একটি হৃদরোগের লক্ষণ। জি, বাচ্চা দুধ খাচ্ছে, প্রস্রাব কম হচ্ছে, দুধ খাচ্ছে না, প্রস্রাব কম হচ্ছে, এটাও কিন্তু একটি হৃদরোগের লক্ষণ। বাচ্চার কাশি হচ্ছে, কাশি ভালো হচ্ছে না, যেভাবে বয়সের সাথে সাথে ওজন বাড়ার কথা, ওজন বাড়ছে না, এটিও কিন্তু বাচ্চার হৃদরোগের লক্ষণ। জি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি কি হৃদরোগগুলো কমনলি হয়ে থাকে? একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, জি, এখানে আমরা যেমন নীল কালার বা কালো কালার হয়ে এক ধরনের রোগ হয়, আবার এটার বাদে এক ধরনের রোগ হয়, জি, যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ বা প্যাটেন্ট ডাক্টাসাইটিস, এই ধরনের রোগ বলে মানে থাকি। পর্দার মধ্যে ছিদ্র জি, থাকে জি, যেটা জি, বাচ্চাদের। জি, আর একটা হলো সাইনোটিক হার্ট ডিজিজ, যেটা নীল বা কালো রঙের হয়, ঠোঁট নীল হয়ে যায়, নখের মধ্যে কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, এই ধরনের কিছু হৃদরোগ থাকে। এছাড়া আরও অনেকগুলো যেটা আমরা সবসময় বলি না, কিন্তু অনেক ধরনের হৃদরোগ আছে। এবার ধরুন অ্যাকুয়ার্ড বা রিম্যাটিক হার্ট নিয়ে অনেক রুগী আসে, ভালভুলার হার্ট ডিজিজ, কেউ কেউ শ্বাসকষ্ট হচ্ছে, কেউ কেউ প্যারালাইসিস নিয়ে আসছে, কেউ বলে যে বুক ব্যথা হচ্ছে, কেউ বলে যে মাথা ঘুরায়, মাথা তুলতে পারছি না, কারো কাশিতে রক্ত আসছে, এগুলোও হতে পারে। তারপরে আসুন হাইপারটেনশন, সিমটোমেটিক হাইপারটেনশন হতে পারে, অ্যাসিমটোমেটিক হাইপারটেনশন হতে পারে। অনেকে জানেই না, ব্লাড প্রেশার চেক করতে যেয়ে দেখে যে ব্লাড প্রেশার বেশি। মানে ডিরেক্টলি হৃদরোগের উপসর্গ না পেলেও আদার যে আলাদা সিম্পটমগুলো আছে কারণে। সেখান থেকে আমরা বুঝতে আপনি পারি। ধরুন যে হাইপারটেনশনে অনেক রুগী এসে বলে যে আমার মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, চোখ ঝিমঝিম করছে, শ্বাসকষ্ট লাগছে, হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, সিঁড়িতে উঠতে পারে না, এটাও কিন্তু হৃদরোগের লক্ষণ। অবশ্যই। এই রোগ থাকলে আমাদেরকে এক্সক্লুড করতে হয় যে হৃদরোগ আছে কিনা। আপনি মনে করেন যে ইস্কিমিক, যেটা মাসুম সাহেব বলছিল, এটা বুক ব্যথা হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, তীব্রতা বাড়ে, হাঁটতে গেলে বেড়ে যায়, সিঁড়িতে উঠতে গেলে বেড়ে যায়। আমরা যদি জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল যে আপনার ওষুধগুলো আসছে, ট্যাবলেট ফর্মে আসছে, স্প্রে আসছে, জিহ্বার নিচে দিলে ব্যথাটা কমে যায়, তাহলে আপনি আরও শিওর হয়ে গেলেন যে আমার আসলে হৃদরোগ হচ্ছে। অনেক সময় পায়ে পানি আসে,
কেউ কেউ বলে মাথা ঘুরায়, কেউ কেউ বলে আপনি অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে, অনেকগুলো সিমটম নিয়ে রোগীরা প্রেজেন্ট করে। যেহেতু আমরা একটা বিষয় তো জানি যে হৃদরোগের সাথে যেরকম বয়সের কথা বললাম, এটার সাথে জেন্ডারের কোনো সম্পর্ক আছে কিনা, মহিলা বা পুরুষের মধ্যে হৃদরোগের কোনো পার্থক্য আছে কিনা? ইউজুয়ালি সাধারণত দেখা গেছে পুরুষদের এটা বেশি হয়ে থাকে, তো ইদানিং এই নিয়ম কিন্তু মানছে না, মহিলা পুরুষ উভয়ের হচ্ছে, বাচ্চাদের হচ্ছে, সব ধরনের রোগী হচ্ছে। সাধারণত এটি বয়সকালে হয়ে থাকে, এবং বয়সকালে কাদের হচ্ছে? যাদের ইস্কিমিক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম যেটা আমরা বলছি, ইস্কিমিকটা বেশি পুরুষদের হচ্ছে। হ্যাঁ, মহিলাদের হচ্ছে না তা না, মহিলাদেরও হয়, তুলনামূলক কম, এবং মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই রোগটি বেশি দেখা যায়। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে এই বিষয়টার সূত্র ধরে যেটা জানতে চাই সেটা হচ্ছে ক্রনিক ডিজিজগুলো, অ্যাকিউট ডিজিজ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো, ইমার্জেন্সিটা, বাট হৃদরোগের ক্ষেত্রে একটা বড় চাঙ্ক অফ ডিজিজ যেটা আমরা দেখি যে অনেক দিন ধরে হৃদরোগে ভুগছেন, যেখানে হয়তো অনেক ক্ষেত্রে উপসর্গ থাকছে না বা কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ থাকতেও পারে। এই ক্রনিক এই কার্ডিয়াক ডিজিজগুলো কী কী আছে, এবং যেহেতু উপসর্গগুলো অনেক সময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের দর্শকদের সচেতন করে আপনি কি বলতে চান? জি, ধন্যবাদ। আমরা একটু আগে যেটা আলাপ করেছিলাম যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, ঠিক তেমনি এটার উল্টো দিকটা আছে ক্রনিক করোনারি সিনড্রোম। ক্রনিক করোনারি সিনড্রোম যেটা প্রফেসর তেজুলক সাহেবও আলাপ করেছেন যে এটা বিভিন্নভাবে প্রেজেন্ট করে, যে আমরা যখন হেঁটে যাচ্ছি, দেখা গেলো যে আমার একটু বুকে চাপ লেগে যাচ্ছে, আমি দাঁড়িয়ে রাখলাম, আমার রিলিফ হয়ে গেল, সিঁড়ি বেয়ে যাচ্ছি, দেখা গেল যে আমার টায়ার্ডনেস আসছে, আবার শ্বাসকষ্ট হচ্ছে, আবার চেস্ট পেন হচ্ছে। আর আমরা কিছু কিছু রোগী পাই এটিপিক্যাল প্রেজেন্টেশন। এটিপিক্যাল প্রেজেন্টেশন মানে হলো যে হাঁটতেছে, দেখা গেছে তার নোজের এখানে বার্নিং হচ্ছে, মানে আমরা নাক জ্বলে, আমরা হাঁটছে বা পরিশ্রম করছে, তার পিঠ জ্বলে বা দম বন্ধ হয়ে আসতেছে। এগুলো বেসিক্যালি ক্রনিক করোনারি সিনড্রোম। এগুলো যখন অ্যাকিউট হিসেবে প্রেজেন্ট করে তখন অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়। তো ক্রনিক করোনারি সিনড্রোম রোগীগুলো যেটা হয় সেটা হলো যে ম্যাক্সিমাম রোগী ইগনোর করে, যে আমার তো এটা ঠিক আছে, আমি একটু হাঁটছি, হয়তো মাসেল পেন হতে পারে, অথবা আমি মানে সিঁড়ি বেয়ে যাচ্ছি এই জন্য টায়ার্ড লাগছে, এরকম হতে পারে। এই জিনিসগুলো ইভ্যালুয়েশন করি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যে এটা ক্রনিক করোনারি সিনড্রোম, এটার বিভিন্ন পরীক্ষা আছে, ইসিজি, ইকোইটিটি, বা আমরা লাস্টে গিয়ে হয়তো এনজিওগ্রামও করি, তখন আমরা এগুলো ইভ্যালুয়েশন করে চিকিৎসাটা দিয়ে থাকি। এটা হলো হৃদরোগের ক্ষেত্রে। জি, এই যে ক্রনিক ফ্যাটিক একটা প্রবলেম, অথবা অনেকের এই যে চেস্ট পেনের যে সমস্যাগুলো থাকে, অনেক ক্ষেত্রে সেগুলো অন্ত্রের রোগের সাথেও কিন্তু অনেকে কনফিউশন থাকে, বা ফুসফুসের রোগ আছে আশেপাশে, এরকম অনেকগুলো রোগের সাথেই তো আসলে একই রকম উপসর্গগুলো প্রেজেন্ট করতে পারে। সো এই চেস্ট পেন যে বা বুকের ব্যথা যেটা আছে, সেটার কিছু উপসর্গের ব্যাপারে আপনি অলরেডি বলেছেন, কিভাবে আসলে ডিফারেন্সিয়েট করা যায় যেটা ফুসফুসের রোগ, বা আমাদের অনেক সময় বুকের পাঁজরের ব্যথাগুলোও কিন্তু একই জায়গায় অনুভূত হতে পারে, অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের পেনটাও মানুষ অনুভূত করেন। সো এগুলোকে আসলে ডিফারেন্সিয়েট করা যায় কিনা? ধন্যবাদ, সুন্দর কোশ্চেন করেছেন। যে আসলে বুকে ব্যথার কারণ কিন্তু অনেকগুলো, প্রায় 60 আপ বুকে ব্যথার কারণ। এর মধ্যে কার্ডিয়াক কজ আছে, নন কার্ডিয়াক কজ আছে। নন কার্ডিয়াক কজের মধ্যে আমাদের লাংস, ফুসফুস যেটা, এবং আমাদের যে এখানে থোরাসিক কেজ যেটা আছে, এটারও কিছু কারণে হয়ে থাকে। তারপর আমাদের যেমন অ্যাবডোমিনাল পেইন, বিশেষ করে পেটের উপরিভাগে যে ব্যথা, এটাও কিন্তু বিভিন্ন কারণে চেস্ট পেন হিসাবে প্রেজেন্ট করে, এবং এটাকে আমরা সাধারণত এটাকে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে থাকি। তো এখন একটা রোগী বুকে ব্যথা করলে সেন্ট্রাল চেস্ট পেন, টিপিক্যাল কার্ডিয়াক পেইন, আবার দেখা গেছে একটা রোগীর আপার অ্যাবডোমিনাল পেইন করলো পেটের উপরিভাগে, কিন্তু বুকের মধ্যে রেডিয়েট করছে। এখন এটার সাথে আমি কোরিলেট করবো কীভাবে? যদি কারো গ্যাস্ট্রিকের ব্যথা হয়ে থাকে তাহলে সেটার সাথে গ্যাস্ট্রিকের সিমটমগুলো থাকবে না। যেমন আমরা বুক ব্যথার সাথে যেটা হয় যে শ্বাসকষ্ট হয়, ঘেমে যায়, পেনটা রেডিয়েট করে। আর অ্যাসিডির যে পেনটা হয়, পেপটিক আলসারের জন্য যে পেনটা হয়, সেই পেনটাতে বেসিক্যালি ফুডের সাথে রিলেটেড। এটাতে সাধারণত এই রেডিয়েশনগুলো থাকবে না, সোয়েটিং থাকবে না, এগুলো। আবার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হলে তো প্যানক্রিয়াটাইটিস হলে আবার দেখা গেছে খুব সিভিয়ার পেন থাকবে, সেটা আবার স্পেশালি একটা প্রেজেন্টেশন নিয়ে সে প্রেজেন্ট করে, একেবারে সেজদা পজিশনে চলে যায়, আর সিমটম থাকবে। কিন্তু ওই যে যেটা আমরা বলি যে বুকে ব্যথা যদি হয়ে থাকে, প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে লাইফ থ্রেটেনিং কোনটা। লাইফ থ্রেটেনিং হলো যে ইসকেমিক হার্ট ডিজিজ, এমআই যেটা বলে, অ্যাকিউট এমআই। তো বুকে ব্যথা হলে আমাদের প্রথম চিন্তা করতে হবে যেটা গ্যাস্ট্রিক না, বা প্যানক্রিয়াটিস না, বা আমাদের লাংসের কোনো পালমারি ইনফেকশন চিন্তা করার থেকে চিন্তা করতে হবে আমার কার্ডিয়াক কোনো প্রবলেম আছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। কার্ডিয়াক যদি প্রবলেম আমাকে এক্সক্লুড করতে হবে, অ্যাট ফার্স্ট এক্সক্লুড করবো যে আমার কার্ডিয়াকটা স্টেবল আছে, দেন আমি অন্য ইয়েতে যাবো যে আমার আদার্স কজ আছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে, যদিও অনেকগুলো রোগের উপসর্গ হিসেবে এটা হতে পারে, কিন্তু আমাদের ইমার্জেন্সি জিনিসগুলোকে, যেটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট দরকার, ওই বিষয়গুলোকে মাথায় রেখে ট্রিটমেন্টটা প্রসিড করা দরকার। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, হৃৎপিণ্ডের একটা বড় কাজ হচ্ছে প্রতিনিয়ত এটা একটা রিদম দিয়ে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনটা মেনটেন করছে। এই রিদমের তারতম্য কিন্তু একটা হৃদরোগের উপসর্গ হতে পারে। সো কী কী ধরনের চেঞ্জেসগুলো হয়, আর কী কী রোগের সাথে আসলে এগুলো সম্পর্ক থাকে? দেখুন,
মানুষের হার্ট মাতৃগর্ভ থেকে এটি চালু হয়, আনটিল ডেথ এটি কিন্তু রেগুলার চলতে থাকে, যার ফলে আমরা বেঁচে থাকি। এটির একটি নির্দিষ্ট গতিসীমা আছে, যেমন আমরা বলে থাকি যে 60 থেকে 90 রেঞ্জের মধ্যে এটি চলে। জি, কখনো কখনো বেশি হয়ে যায়, যেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। কখনো হার্টবিট কমে যায়, যেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। হ্যাঁ, তো এইসব রোগী অনেক সময় প্যালপিটেশন, বুক ধড়ফড়, অস্থিরতা নিয়ে আসে, ঘেমে যায়, অনেক সময় মাথা ঘুরায় পড়ে যায়। কেউ কেউ বলে যে আমার ভালো লাগে না, আমি চোখে মুখে দেখি না, এটা হচ্ছে যাদের হার্ট রেটটা বাড়তি থাকছে হ্যাঁ, তাদের জন্য বলছেন? না, সবসময় না, অনেকে এসে বলে যে আমি অস্থির লাগছে, দেখি যে আমরা সিম্পল এসভিটি নিয়ে বলি, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি। অনেক সময় প্যালপিটেশন নিয়ে আসে, রুগীরা জানে যে আমার প্যালপিটেশন হচ্ছে, আমরা এই ওষুধ খেতে, এইভাবে তারা অভ্যস্ত হয়ে যায়। সবসময় অনেকেই আছে স্পেশাল একটা ইনজেকশন পকেটে করে নিয়ে হাসপাতালে চলে আসে। হ্যাঁ, এটা কমন, মোস্ট কমন। বুকের মধ্যে প্যালপিটেশন হয়, অস্থিরতা হয়, ঘেমে যায়, কিন্তু এই রোগটাই ক্ষতি করে না, কিন্তু অস্থিরতা তৈরি করে। এবং রুগীরা সব অ্যাকাস্টম হয়ে যায় যে কী ওষুধ খেতে হবে তারা জানে। আমরা একবার লিখে দিই, ওই ওষুধ কিন্তু পকেটে করে আবার নিয়ে চলে আসে। সেই তারা পরীক্ষা করে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে সিম্পল ইনজেকশন দিলেই এই রোগটা সেটেল হয়ে যায়, কিন্তু ভালো হয় না। ভালো হওয়ার জন্য খুব স্পেশাল পরীক্ষা নিরীক্ষা আছে, যেন আমাদের দেশে হয় ইপি স্টাডি বলি। ইপি স্টাডি করে আমরা কোথা থেকে এই হার্টবিটটা তৈরি হচ্ছে সেই জায়গাটা ম্যাপিং করে এইটাকে আমরা ডিস্ট্রয় করে দিই, তাহলে রুগীটা সুস্থ হয়ে যায়। আর কিছু আছে যে হার্টবিট কমে যাচ্ছে, কমতে কমতে মাথা ঘুরায় পড়ে যাচ্ছে, এরকম হয়। অনেকে হার্ট বন্ধ নিয়ে আসে। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে আমাদের টেম্পোরারিভাবে পেসমেকার দিয়ে এটাকে সেটেল করতে হয়, তারপরে পার্মানেন্ট পেসমেকার করে দিতে হয়। করে দিতে পারলে কিন্তু রুগীটা খুব সুস্থ হয়ে যায়। আর এক ধরনের রুগী আছে, কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায়, হাসপাতালে ঢোকার আগেই সে রাস্তায় মরে যায়, যেটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ডিফারেন্ট ফর্ম অ্যারিথমিয়া, ফেটাল অ্যারিথমিয়া বলি। সিম্পল, অনেকে বলে যে আমার এক্সট্রা বিট হচ্ছে। এক্সট্রা বিটই কিন্তু ডেঞ্জারাস। যদি এটা নর্মালি হয় 5 কি 10, এটা আপনি নর্মালি মানে সহ্য করতে পারবেন। 10-এর বেশি চলে গেলে প্রতি মিনিটে, তাহলে এটা অ্যাবনর্মাল। তাহলে আপনার আগের থেকে কষাস হতে হবে, প্রিকশন নিতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় ফেটাল অ্যারিথমিয়া হলেই রুগী মারা যায়। সুতরাং কোনো সিমটম, ইভেন সিমটমলেস একটা পোর্শন আছে, সাইলেন্ট ইস্কিমিয়া বলে, রুগীরা জানে না, ওল্ড এজে হয়, যাদের ডায়াবেটিস আছে, যাদের নিউরোপ্যাথি হয়ে গেছে, তারা বলতেই পারে না যে আমার বুকের মধ্যে ব্যথা আছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিছু বলতে পারে না। অথচ আমরা স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের আমরা প্রতিনিয়ত ইসিজি করতে বলি। ইসিজিতে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাই। ইসিজির পর ইনফরমেশন পেলে তারপর আমরা কিছু কিছু পরীক্ষা দিয়ে দিই, যেমন ইকো করেন। অনেকে ইসিজিতে খারাপ জিনিস দেখছি না, কিন্তু তার একটু কষ্ট হচ্ছে, তখন আমরা স্ট্রেস টেস্ট করি। হ্যাঁ, স্ট্রেস টেস্টেও অনেক সময় চেঞ্জ হয় না, তখন আমরা সিটি এনজিওগ্রাম করি। মানে এটা পেশেন্টের উপর ভিত্তি করে পেশেন্ট ভ্যারি করে, সিমটম কি হচ্ছে, কি করলে ওনাকে আমরা আসলে রোগের চিকিৎসাটা করতে পারবো, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে। এবং অন্য রোগ থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন মাসুম সাহেব বললো, বুক ব্যথা হলেই কি হার্টের রোগ? প্রশ্ন থাকে, সব ব্যথাই কিন্তু বুকের ব্যথা না। উনি কিন্তু খুব স্পেশাল ক্যারেক্টার বলেছে, বুকের মাঝখানে ব্যথাটি হয় এবং ভীষণ ক্রাশিং, রুগী মানে অস্থির হয়ে যাবে, ঘেমে বমি করে এরকম ব্যথা আসবে। রেস্ট নিলে কিন্তু ব্যথাটা কমে যায়। ইভেন বুক ধড়ফড়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় নন কার্ডিয়াক কজ হতে পারে, থাইরয়েডের কারণে হতে জি, পারে, থাইরয়েডের স্ট্রেসের জন্য কারণে হতে হতে পারে, পারে। anxiety ইভেন তে আপনি হতে ওষুধ পারে। খাচ্ছেন, জি। শ্বাসকষ্টের রোগী ওষুধ খাচ্ছেন, সেটা ওষুধ effect খাওয়া হিসেবে থেকেও হতে হতে পারে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়ে আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা আমাদের জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার হচ্ছে যে বাম সাইডে ব্যথা হয়েছিল, ব্যথার থেকে হাতের 2 লোক হচ্ছে আপনার চিনচিন ধরে। জি, আপনার বয়সটা একটু বলবেন কাইন্ডলি। আমার বয়স 33। আপনার প্রেশার, ডায়াবেটিস এগুলো কোনো অসুবিধা আছে? না না, এটাতে কোনো প্রবলেম নেই। জি, আপনাকে ডক্টর শুনতে পাচ্ছে। আপনার কোনো কোয়েশ্চেন আছে ওনার কাছে? আপনার কি বুকে ব্যথা করে না শুধু হাতে ব্যথা করে? না, বুকে ব্যথা নাই স্যার। আমার এই যে 2টা লোক ছিল, পরে রোলাক 10 হচ্ছে খাওয়ার পরে 2টা, একটা লোক ঠিক হয়ে গেছে, আর একটা লোক সবই ঠিকঠাক, কিন্তু একটু গোদা গোদা লাগে।
আপনি তো হাতে ব্যথা বলেন, আপনার তো কার্ডিয়াক সিমটম নাই। আপনি যখন হাঁটেন, যখন সিঁড়ি বান বা চলাফেরা করেন, ভারী কাজ করেন, তখন বুকে ব্যথা করে, না না স্যার, শ্বাসকষ্ট হয়। না স্যার, তার আপনি রোলাক খাচ্ছেন কেন? না আমি এই যে ব্যথার জন্য খাইছিলাম স্যার। ব্যথার জন্য খেয়েছেন, কিন্তু আপনার বেসিক্যালি হলো যে রোগটা কার্ডিয়াক পেইন না, এটা নন কার্ডিয়াক। এবং আপনার যদি এরকম হাতে ব্যথা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ঘাড়ে কোনো ব্যথা আছে কিনা, বা শোল্ডারে কোনো ব্যথা আছে কিনা, সেনায় যেটা বলি, সেখানে কোনো ব্যথা আছে কিনা। উনি আমাদের সাথে আর সংযুক্ত নেই, যেহেতু আমাদের এটা মাসুম সাহেব যে কথাটি বলছিল, ন্যাচারালি যে কথাটা উনি যে হিস্ট্রিটা দিলেন, মনে হচ্ছে এটা কার্ডিয়াক কার্ডিয়াক অরিজিন না। না, জি। তাহলে সেক্ষেত্রে- করণীয় কি? তাহলে নিকটস্থ যে কোনো একজন অর্থোপেডিক অথবা মেডিসিন এক্সপার্ট, দুইজনের সাথে দেখা করতে হবে। জি, অর্থোপেডিকটা আসলে রিয়েল ব্যথাটা যদি হাতের হয়, অনেক সময় আমরা দেখি যে ফ্রোজেন শোল্ডার হয়, অথবা স্পন্ডাইলোসিস হয়, সার্ভাইকাল, ঘাড়ের থেকে ব্যথা রেডিয়েশনে হাতে চলে আসে। এই জিনিসগুলো আছে কিনা এটা এক্সক্লুড করে দিতে হবে। মানে হাড়ের অথবা মাংসপেশি বা নার্ভের আদারওয়াইজ পেইন উনি কিনা। যেভাবে ব্যথার ওষুধ খাচ্ছে, রোলাক খাচ্ছে। অচিরেই কিডনি নষ্ট হয়ে যাবে। জি, এবং কারণটা বের না করলে হয়তো সবসময় সেটাতে ইমপ্রুভমেন্ট নাও হতে পারে। জি। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি বিশেষজ্ঞ যেটা বলেছেন, আপনি চেষ্টা করবেন একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে আসলে কারণটা বের করতে হবে, কি কারণ আপনার কষ্ট হচ্ছে। ব্যথার ওষুধ হয়তো আপনাকে সিমটোমেটিক রিলিফ দিতে পারে, কিন্তু রোগ থেকে মুক্ত হতে হলে আপনাকে রোগটা আগে ডায়াগনোসিস করে সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে। আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে হার্ট ব্লকের বিষয়টা। এই যে আমাদের যে স্পন্দনটা তৈরি হয়, সেটা একটা ইলেকট্রিক্যাল একটা স্টিমুলেশন দিয়ে হয়। সো ব্লক হয়ে গেলে সেটারও তো নিশ্চয়ই একটা উপসর্গ আছে, ওই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। হার্ট ব্লক বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের যেটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মানে হার্টের রক্তনালীতে ব্লক তৈরি করা, কিন্তু আসলে এটা হার্ট ব্লক না, এটা হলো হার্ট অ্যাটাক। এটা একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে আমার বাসার মধ্যে যে পানির লাইন আছে, সেই পানির লাইন বন্ধ হয়ে গেল, সেটা এটা এই ধরনের এটা যখন হার্টের মধ্যে যে তিনটা ধমনী আছে, কর্নারি ধমনী, এই ধমনীগুলোতে যখন থ্রম্বাস ফর্ম হয়ে এগুলো বন্ধ হয়ে যায়, তখন এটাকে আমরা বেসিক্যালি হার্ট অ্যাটাক বলি। আর হার্ট ব্লক হলো ইলেকট্রিক্যাল সাপ্লাই, আমার বাসার বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, এটা হলো হার্টের ইলেকট্রিক্যাল সাপ্লাই বন্ধ হয়ে গেল, হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, এটা হলো একটা হার্ট ব্লক। আর একটা হলো হার্ট ফেলিউর, যে হার্ট ফেল করছে, হার্ট অ্যাটাক হয়েছে কিনা। হ্যাঁ, হার্ট অ্যাটাক পরবর্তী যে কর্নারি মাসেলগুলো ড্যামেজ হয়, সেখান থেকে হার্ট ফেলিউর ডেভেলপ করে। এই তিনটার সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন যেটা হলো হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের রোগী যখন আমরা যে সিমটমগুলো আলোচনা করলাম, সেগুলো নিয়ে তো আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন একটা রোগী বাসায় কার্ডিয়াক সিমটম ডেভেলপ করবো, উনি কী করবেন? উনি কি গ্যাসের ব্যথা পেয়ে বসে থাকবেন, না উনি দ্রুত হাসপাতালে যাবেন? এই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার সাজেশন হলো যে রোগী যখন বুঝতে পারবে যে রোগীর কার্ডিয়াক সিন্ড্রোম ডেভেলপ করছে, উনি গ্যাসের ওষুধ খেয়ে গ্যাস মনে করে বসে থাকবেন না, উনি নিকটস্থ কার্ডিয়াক সেন্টারে চলে যাবেন, যেখানে ক্যাথল্যাব ফ্যাসিলিটি সব আছে। কার্ডিয়াক সেন্টারে যাওয়ার পরে যে ডাক্তার সাহেবের কাছে উনি অ্যাটেন্ড করবেন, তাকে বলা হয় ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। এই ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টের কাজ হলো উইদিন 10 মিনিটস ইসিজি সেরে ফেলা, একটা ইসিজি করে কুইক ইভ্যালুয়েশন করা, এবং একটা ব্লাড স্যাম্পল ট্রপোনিন পাঠিয়ে দেওয়া। যদি ইসিজিতে আমরা পেয়ে যাই যে রোগীর ইসিজির ডেফিনিট চেঞ্জ আছে, এসটি সেগমেন্ট বলে আমরা একটা ইসিজিতে, এটা ইলিভেশন আছে, মানে এসটি লিভারেড মাইগ্রেন ইনফ্রাকশন, তাহলে ওই ডাক্তার সাহেবের কাজ হবে যে উনি ক্যাথল্যাব ফ্যাসিলিটিস আছে, উনি সোজা একটা রুগীটাকে অ্যাডমিশন দেবেন প্রাইমারি পিসিএ প্রোটোকলে, যে রুগীটার উইদাউট এনি অফিসিয়াল ডিলে, রুগী উইদাউট এনি ইনভেস্টিগেশন এবং আননেসারি ইনভেস্টিগেশন বাদে রুগী চলে যাবে ক্যাথল্যাবে। মানে ইসিজি যদি চেঞ্জেস থাকে, ইমিডিয়েট একটা ম্যানেজমেন্ট তখন উনি স্টার্ট ওই করে 10 মিনিটে ইসিজি নেবেন এবং ইভ্যালুয়েশন করে ফেলবেন, দ্রুত ক্যাথল্যাবে চলে যাবে এবং কোনো প্রকার অফিসিয়াল ডিলে করবে না। কারণ ক্যাথল্যাবে যখন যাবে, ধরুন ক্যাথল্যাবে আমার কাছে গেল, আমার জন্য টাইম কিন্তু নির্ধারিত, কারণ কার্ডিয়াক চিকিৎসার অ্যাকিউট যে কর্নারি সিন্ড্রোমের চিকিৎসা কিন্তু সময় নির্ভর। এখানে এই আমার কাছে ক্যাথল্যাবে যখন যাবে, ক্যাথল্যাবে ঢুকিয়ে আমি সাথে সাথে অ্যানজিওগ্রাম করবো, সাথে সাথে স্ট্যান্ডিং করে বেলুন করবো, সাথে সাথে স্ট্যান্ডিং করবো। এটার টাইমটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে অনলি 90 মিনিটস অর লেস, এর বাইরে আমাকে যাওয়া যাবে না। এখন এটা করার জন্যই আমরা যে রুগীগুলোকে কাউন্সিলিং করা এবং রুগীগুলোকে প্রপারলি রেডি করা, এইগুলো করতে গিয়ে কোনো সময় নষ্ট করা যাবে না। এখন দেখা গেছে রুগী 10 মিনিটে আসলো না, রুগী আসলো দেরিতে, 2 ঘন্টা পার হয়ে গেল, এবং আমার এখানে প্রাইমারি পিসিআর ফ্যাসিলিটিস নাই, তাহলে আমি কি করব? আমি সেক্ষেত্রে রুগীকে থ্রোম্বোলাইজ করতে হবে, এবং এক ধরনের মানে লাইট, এটা টাইমও আছে, লাইটিং টাইম বলি আমরা, এটার না টাইম হলো 30 মিনিটস। এখন আমি যে আরেকটা সেন্টারে পাঠাবো, সেই পাঠানোটার জন্য আমি রুগী যখন টাইমলি পৌঁছতে পারে, সেটারও টাইম নির্ধারণ করা আছে। এই জিনিসগুলো কার্ডিয়াক অ্যাকিউট কর্নারি সিন্ড্রোমের প্রত্যেকটা চিকিৎসা টাইম নির্ভর। এখন আমি যখন থ্রোম্বোলাইসিস করে পাঠালাম, সেখানে গিয়ে আবার ফার্মাকো ইনভেসিভ হবে, ফার্মাকো ইনভেসিভের কিন্তু টাইম নির্ধারণ করা আছে।
তো এই জন্য আমার দেশে তার যেটা মানে হয় সময়টা খুবই গুরুত্বপূর্ণ হৃদরোগের সময়টা চিকিৎসার খুবই জন্য। গুরুত্বপূর্ণ। একটা রোগী যখন হসপিটালে আসে, যখন ডেফিনেট চেঞ্জ থাকে, আমরা যখন ডাক্তার সাহেবরা বলি যে এটা প্রাইমারি পিসিআই করতে হবে, আমাদের দুঃখজনক সত্যি যে আমাদের দেশের অধিকাংশ মানুষের প্রাইমারি পিসিআই সম্পর্কে কোনো ধারণা নেই, যে এখন So, ওই অ্যানজিওগ্রাম বিষয়টা করব, যদি এখন একটু বুঝিয়ে চিকিৎসা করব। বলতেন যে প্রাইমারি পিসে একটা তো বললেন কতটুকু ইম্পর্টেন্ট হার্টটাকে ভালো রাখার জন্য, মানুষটাকে সার্ভাইভ করানোর জন্য। এই যে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে বা একটা ভুল ধারণা কাজ করে যে অনেক ক্ষেত্রে ডাক্তাররা হয়তো কিছু টেস্ট অপ্রয়োজনীয় করছেন বা ইমার্জেন্সি বলে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে তারা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। আসলে এই জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট মানুষের রিয়েলাইজ করা যে কার্ডিয়াক চিকিৎসার জন্য টাইমিংটা এবং প্রসিডিউরগুলো কতটুকু মূল্যবান। ধন্যবাদ। মাসুম সাহেব, আপনার কথা বলার আগে আমি একটা জিনিস পয়েন্ট আউট করে দিই। আপনি তো বাংলাদেশ ক্রিকেট টিমের ন্যাশনাল প্লেয়ার ছিল তামিম সাহেব, তামিম ইকবাল, সে মারাই গেছিল সাভারে ইপিজেডের মতো জায়গাতে। সে খারাপ হয়ে যাওয়ার পরে তার ফ্যামিলিরা সিদ্ধান্ত নিতে দেরি করছে, তারপরে কিন্তু প্রাইমারি পিসিআই করে তাকে সেভ করা গেছে। শুধু রিয়েল টাইম আপনি যেটা বলছেন, যত তাড়াতাড়ি করা যাবে তত পেশেন্ট বেনিফিট পাবে। জি, এবং এই যে অ্যানজিওগ্রাম বা এই ইমার্জেন্সি যে ইমিডিয়েট ট্রিটমেন্টগুলো, এগুলোর বিষয়ে আমাদের দর্শকদের আশ্বস্ত করার জন্য যদি আপনি আরেকটু ওনাদেরকে কিছু মানে বলতে চান। প্রাইমারি পিসে যে কথাটা আসছে, প্রাইমারি পিসেকে বলা হয় যে দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট মানে এস্টিলেটেড এমআই, মানে মেসিভ হার্ট অ্যাটাকের সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হলো প্রাইমারি পিসে। অ্যান্ড প্রাইমারি পিসের সময় নির্ভর, একদম স্টেপ বাই স্টেপ ইসিজি কখন করবেন, ইন্টারপ্রিটেশন কখন করবেন। এবং একটা কথা আছে যে আমার হসপিটালে আসলো রোগী, আমার হাসপাতালে কোনো কার্ডিয়াক সাপোর্ট নেই। এটা হলো আমার হাসপাতালে ঢুকলো আবার আমি আরেকটা হাসপাতালে পাঠাবো, এটাকে বলো ডোর ইন অ্যান্ড ডোর আউট। যে আমার এখানে ঢুকলে বের হবে সেটাও 30 মিনিটস। মানে এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ কেন গুরুত্বপূর্ণ? যখন হার্ট অ্যাটাক হয় একটা মেজর আর্টারি তো আমাদের বন্ধ হয়ে যায়, আর্টারির পরবর্তী অংশটা কিন্তু মাসেল সাপ্লাই পাচ্ছে না, ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ওই মাসেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং প্রথম 30 মিনিটে পরে কিন্তু রোগী র্যাপিডলি ডিটেরিয়েট করতে থাকে। এবং প্রথম 1 ঘন্টা সবচেয়ে মূল্যবান। 2 ঘন্টার মধ্যে যদি আমরা এসে আমরা যদি করে ফেলতে পারি, তাহলে ওই আর্টারি যদি খুলে ফেলি, তাহলে দেখা গেছে কার্ডিয়াক মাসেলগুলো ড্যামেজ হয় না, তখন আমাদের রোগীর হার্ট ফেলিউরটা ডেভেলপ করে না, অ্যারিথমিয়া ডেভেলপ করে না। ফার্দার ফিউচারে যখন রোগীটা স্টেবল হয়, সেই রোগীটা কিন্তু ফার্দার অ্যাটাক হওয়া, স্ট্রোক হওয়া বা অন্যান্য কমপ্লিকেশন এরাইজ করা, এটা থেকে আমরা অনেকটা রোগীকে দূরে রাখতে পারি। এবং পিসিআইতে আসলে আপনারা কি করছেন? স্টেন্টিং করছেন? হ্যাঁ, প্রাইমারি পিসিআই বেসিক্যালি হলো আমি এটা যখন ইমার্জেন্সিতে আসলো উপরে যখন পাঠিয়ে দেয় তখন আমরা করি কি, আমরা সাধারণত রেডিয়াল অ্যাপ্রোচে হাতে যাই, ওখানে এটা ক্যানুলা দিয়ে আমরা প্রথমত এটাকে একটু পাঞ্চার করি, করে তারপর আমরা একটা ছোট্ট চিকন ক্যাথেটার দিই, ক্যাথেটার দিয়ে আমরা চলে যাই আর্টারি এতে হার্টে আমরা ছবি নিয়ে গেছি। ছবি নিয়ে যখন দেখি ধরুন লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং বা এলএডি বলি, যেটা প্রিন্সিপাল আর্টারি, সেটা হতে দেখা গেছে ব্লক আছে। তাহলে আমি কি করলাম, ওই ক্যাথেটারের ভিতর দিয়ে আমি একটা ওয়্যার নিয়ে গেলাম, চিকন চুলের মতো ওয়্যার নিয়ে আমি এটাকে ওয়্যারটা পাস করলাম, পরে একটা বেলুন নিয়ে গেলাম, বেলুন হয় ফুলালাম, নাহলে বেলুনটাকে আমি ডটারিং করলাম, একটু আপ ডাউন করলাম, করে দেখা গেছে আমার থ্রম্বাস বা প্ল্যাক যেটা আছে সেটা চলে গেল। অনেক সময় দেখা গেছে আমাদের কিছু ইঞ্জেকশন দিতে হয়, স্পেশাল ইঞ্জেকশন, সেগুলো আমরা দিলাম। তারপর আমরা ভিজুয়ালাইজ করে দেখি, এখন যেটা আমার সেন্টারে যেটা হয় আমরা আইবাস দিই, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড আইবাস আছে, আইবাস দিয়ে আমরা এটাকে পুরো ব্লকটাকে স্টাডি করি। ওটা একটা আল্ট্রাসাউন্ড হয়, আল্ট্রাসাউন্ডে এসে দেখিয়ে দেয় কোথায় ব্ল্যাক আছে, কোথায় ক্যালসিয়াম আছে, সব কিছু দেখে স্টেন্ট সাইজ কী হবে, প্ল্যাক বার্ডেন কী, সব যখন রিপোর্ট দেয় আমরা ওইভাবে একটা স্টেন্ট বসাই দিই। বসাই দেওয়ার পরে স্টেন্টটাকে যখন আমরা ডাইলেট করি, ফুলে নিয়ে আসি, তারপর আমরা আবার আইবাসের প্রুফটাকে ওখানে দিই বা ক্যামেরাটাকে দিই, দেওয়ার পরে মডার্ন টেকনোলজি ইউজ করে যতটুকু একটা ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায় কার্ডিয়াক কেয়ারের এবং জন্য। সেখানে দেখা গেছে যখন আমরা আইবাস গাইডেড প্রাইমারি পিসিআই করি, সাকসেস রেট কিন্তু 100 নিয়ার অ্যাবাউট 100%। জি স্যার, এই ফ্যাসিলিটিসগুলো আমাদের যারা পেশেন্ট আছেন তারা কোথায় কোথায় এই সার্ভিসগুলো নিতে পারেন? এই সার্ভিসগুলো বেসিক্যালি বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড মানে আইবাস এবং এর সাথে যে রোটা, এগুলো বেসিক্যালি প্রাইভেট সেক্টর খুবই কম। বাংলাদেশে একমাত্র এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড যেটা আছে আমাদের পপুলার কার্ডিয়াক সেন্টারে আছে, আর অন্যান্য সেন্টারে আইবাস আছে, কিছু কিছু আমাদের অন্যান্য সেন্টারে যেগুলো আছে এগুলো হলো আগের মডেলে, কিন্তু সরকারি লেভেলে আইবাস নেই। এবং কিছু কিছু ডাক্তার সাহেব ইউজ করেন, সেগুলো ভাড়া নিয়ে আসতে হয়। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো অপারেটর যদি ইচ্ছা করে যে আমি রোগীটাকে ভালো চিকিৎসা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে উনি ভাড়া নিয়ে আসেন, কিন্তু এখন পর্যন্ত অর্গানাইজড হতে নাই। আমাদের সেন্টারে আমরা এগুলো চিন্তা করে এই অর্গানাইজড হতে আমরা এটা চালু করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে রোগীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। মানে পপুলার মেডিকেলের কথা পপুলার বলছেন মেডিকেল আপনি? কলেজ কার্ডিয়াক জি। সেন্টার, তাহলে সেক্ষেত্রে যাদের এরকম স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার আছে, যদি রেফারেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে ওখানে ওনারা রেফার করতে পারবেন। যে অনেক ধন্যবাদ এত ল্যাবরেটরি সুন্দর করে কথাটা বুঝিয়ে বলার জন্য। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা যেটা বলি সবসময় প্রিভেনশনটাকে ফোকাস করার জন্য, যাতে আমরা এই কমপ্লিকেশনগুলো বা এই লাইফ থ্রেটেনিং সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করতে পারি। সো এই হৃদরোগের ক্ষেত্রে তাদের প্রিভেনশনের জন্য আপনি কি বলতে চান, স্পেশালি ইয়াং জেনারেশনে যারা আছে তাদের ক্ষেত্রে? আচ্ছা, এই কথাটা যেহেতু আপনি তুলছেন, দেখুন বিশ্বে
মানে পৃথিবীতে সব জায়গাতেই বিশ্ব হার্ট দিবস আছে, বিশ্ব হাইপারটেনশন দিবস আছে, এটা পালনের গুরুত্ব আছে। প্রতি বছর দেখা গেছে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 1,80,00,000 লোক প্রায় এই কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায়, এবং এর চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল, ইনভেস্টিগেশন ব্যয়বহুল। তাহলে আমাদের মাথায় কি আসছে, আমরা এই ব্যয়বহুল চিকিৎসাকে অ্যাভয়েড করতে চাই, আমরা প্রিভেনশনটাকে আমরা গুরুত্ব সামনে নিয়ে দিতে আসতে চাই, চাই। সেই জন্য আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে আপনাকে কি করতে হবে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে কি বলতে হবে, দেখুন একটা ইয়াং ছেলে, আমরা আমাদের সময় খেলার মাঠ ছিল, বিকাল হলে খেলতে যেতাম, দৌড়াদৌড়ি করতাম। আর এখন কি, মাঠ তো নাই, ছেলেটা বাসায় বসে অনলাইনে খাওয়ার অর্ডার করে, যেটা আমরা জীবনে পাই নাই। সে খেলছে না, বাসায় বসে ওই যেটাকে আমরা বলি জাঙ্ক ফুড, সেই খাদ্যটা খাচ্ছে কিন্তু খরচ করছে না। তাহলে তার মধ্যে স্থূলতা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে করোনারি ইনসাফিসিয়েন্সি হবে। জি এইগুলো কিন্তু পরবর্তীতে তার ব্যাড ইফেক্ট কি, হার্ট অ্যাটাকের মতো, যেটা মাস্টার সাহেব আগেই বলছে, এই জিনিসগুলো চলে আসবে। তাহলে আপনাকে কি করণীয় এখন, খাদ্য তালিকা সুষম হতে হবে। যেমন মাছ ভাত সবজি ফলমূল খেতে হবে, হাঁটতে হবে, 30 মিনিট হাঁটেন। আর মুসলিমদের দেখেন ধর্মীয় অনুশাসনের মধ্যেই আছে কি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 বার আমরা উজু করি। করোনার সময় মনে আছে আপনাদের বলা ছিল যে হাতটা অন্তত 20 সেকেন্ড আপনি ভালো মতো ধোন। জি। তার মানে আমাদের রীতিতে আছে অনেক আগে থেকে যে নামাজ পড়লে অজু যদি করি জীবাণু থাকবে না, হাইজেনিক একটা হাইজেনিক একটা পরিবেশ আমরা পাচ্ছি। দিস ইজ ইম্পর্টেন্ট। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা রেগুলার আপনার কন্ট্রোল রাখতে হবে বাই এনি মিনস। হেঁটে পারেন, খাওয়া নিয়ন্ত্রণ করে পারেন, ওষুধ খেয়ে পারেন, যেভাবেই হোক। আপনার উচ্চ রক্তচাপ আছে, তাহলে কি করতে হবে, ওষুধ খেয়ে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে, এবং মাঝে মাঝে ডাক্তারের ফলো আপ করতে হবে। আজ আমরা যারা অ্যামিউজমেন্টের জন্য মনে করেন একটু স্মোক করি, অ্যালকোহল খাচ্ছি, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর সারা দিনে আপনি 30 মিনিটস, আপনি একবারে না পারেন 2 বারে 3 বারে আপনি হাঁটেন, অ্যাটলিস্ট একটু আপনাকে খরচ Physical করতে হবে, activity। যেটা আমরা নিচ্ছি সেটাকে আমরা খরচ বার্ন করতে হবে। আর যে জিনিসগুলো আমরা খাদ্য তালিকার মধ্যে আমরা বেশি প্রায়োরিটি দিতে হবে, যে চর্বিযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, মাছ ভাত সবজি ফলমূল এইগুলো কিন্তু আমাদের প্রিফারেন্স দিতে হবে। জি আর যাই খাই না কেন আমাকে কিন্তু খরচ করতে হবে। জি স্ট্রেসের বিষয়টা আসলে কিভাবে এফেক্ট করছে এবং সেটাকে কন্ট্রোলে রাখার জন্য আমাদের দেখুন, যদি একটু অ্যাডভাইস স্ট্রেস ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি যে বাচ্চা ছেলেটা, আমার কম্পিটিশন ফ্রম দি বয়হুড থেকে। আমি প্রথমে কি বাসায় পড়া শিখছি, মা বললো যে পরীক্ষা আছে, পরীক্ষা নিয়ে যাচ্ছে, মা বাবা সব নিয়ে যাচ্ছে, বাচ্চা তো আগের থেকেই নার্ভাস হয়ে যাচ্ছে, কি বাবার আমি লেখাপড়া করবো, আবার কোথায় নিয়ে যাচ্ছে, কোথায়, তাই কম্পিটিশন পরীক্ষা দিতে হবে, সিট আছে 40টা, মানে কম্পিটিটিভ নেচারটাকে আমাদেরকে একটু control নেচার করা। ফ্রম দ্য ভেরি বিগিনিং তৈরি হচ্ছে। এইটা আমার কিন্তু বডিতে অ্যাড্রিনালিন সিক্রেশন হয়, যার জন্য আপনাকে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের রোগ শোক চলে আসবে, সব ফ্রম দি ভেরি বয়হুড থেকেই। আর কি হচ্ছে, আমরা যারা মনে করেন যে অনেক সময় হাইপারটেনশন রুগী বলি যে আমরা একটু ওষুধ খাইলাম, ব্লাড প্রেশারটা আমার নিয়ন্ত্রণ হচ্ছে, আর আমি ওষুধ খাচ্ছিও না, ডাক্তার কাছেও যাই না। তাহলে পরিপ্রেক্ষিতে কি দাঁড়াবে, হঠাৎ করে আপনার স্ট্রোক হয়ে যাবে। স্ট্রোক হয়ে গেলে নলে খেতে হবে, নলে প্রস্রাব করতে হবে, বিছানায় পড়ে থাকতে হবে, দেখার কেউ নাই। কারণ মানুষজন এত সেলফ সেন্টার্ড হয়ে গেছে, নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। আমার পাশের ঘরে, পাশের রুমে, পাশের বিল্ডিং এ কে আছে আমি কিন্তু জানি না। এই জন্য কনসিয়াসলি যাদের Consciously রোগগুলো আছে তারা level যাতে সেটা আমার- এখানে আমাকে আমি বাড়াতে আমি হবে। একটা সাপ্লিমেন্ট যোগ করতে চাই, অবশ্যই। যে হৃদরোগে ঘরের প্রবস্থিত লোক সাহেব যেটা বলছেন, যে বেসিক্যালি প্রতিরোধে আপনি যেটা কোশ্চেন করছেন খুব সুন্দর, এটা প্রতিরোধে 1 নম্বর চিকিৎসা। এবং আমাদের ইন্টারন্যাশনাল ডাটা অনুসারে 90% হৃদরোগ আমরা প্রতিরোধ করতে পারি শুধু নিয়ম ডিসিপ্লিন মেনে। উনি যে আলোচনাগুলো করলেন, এগুলো যদি আমরা, যার আমার ফ্যামিলিতে আছে, আমি পুরুষ মানুষ, আমার তো কিছু বাজে অভ্যাস আছে, এগুলো আমার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, আমি জানি যে আমার বাবা মা হার্ট অ্যাটাক করছেন, তাহলে আমি যদি অল্প বয়স থেকেই
সতর্ক থাকি এবং আমি যদি প্রতিরোধের দিকে চলে যাই তাহলে আমার কিন্তু হৃদরোগ আমি ঠেকে দিতে পারি এবং 90%। যাদের এরকম পারিবারিক ইতিহাস আছে এবং ঝুঁকিগুলো আছে তাদের ঝুঁকিগুলো চেকআপটা আসলে কিভাবে শুরু করা উচিত? আমরা অনুষ্ঠানে একদম সেটা শেষে বেসিক্যালি চেকআপ না, আমি বলবো যে হৃদরোগের প্রতিরোধের কাজ আপনাকে একদম ফ্রম দ্য চাইল্ডহুড থেকে করতে হবে এবং বাসা থেকে শুরু করতে হবে। জি। আপনি বাসায় যে উনি যেটা বলেন স্কুলের কথা, স্কুল, তারপর রান্নাঘর, এরপর ডাইনিং টেবিল, বাজার, এগুলোতে খেয়াল করতে হবে। বাসার যে এনভায়রনমেন্ট, যে আমাদের যে হারমোনি, ফ্যামিলিয়াল হারমোনি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো যদি করে আমরা যদি এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আপনি হৃদরোগ প্রতিরোধ করে এবং হৃদরোগ মুক্ত জীবনযাপন আপনি করতে পারবেন। এবং সারা ওয়ার্ল্ডেই এখন বলা হচ্ছে যে প্রতিরোধেই সবচেয়ে উত্তম চিকিৎসা। জি একদম। আর একটা জিনিস আমি অ্যাড করে দিই মাসুমের সাথে, আমরা কিন্তু খাদ্য তালিকাতে যাইখানে লবণ বেশি থাকে লবণটাকে পরিহার করতে হবে। চর্বি আর লবণ এই দুটোই কিন্তু টেস্ট বাড়ায়। টেস্টি জিনিস আমরা কিন্তু সকলেই পছন্দ করি, আর বাচ্চারা তো পাগল হয়ে যায় ফাস্ট ফুড খাওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের এই মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদের দিয়েছেন। আসলে আমাদের বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা অবশ্যই রোগের চিকিৎসার বিষয়গুলো তো আছে, কিন্তু প্রিভেনশনের যে বিষয়টা সেটা আসলে আমাদের হাতে এবং খুবই সিম্পল বিষয়। আমরা সবসময় বলি লাইফস্টাইলটা কিন্তু আমরা চাইলেই মডিফাই করতে পারি খুব সিম্পলভাবে। খাবারের হ্যাবিটটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, হাঁটাচলা করি এবং স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করি, সেটা আমাদের অনেক রোগগুলো থেকে ভালো রাখতে হেল্প করে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অধ্যাপক ডক্টর এম মহিউদ্দিন ভূঁইয়া এবং ডক্টর মোহাম্মদ এম তৌহিদুল হক, আমাদের দর্শকদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি দেখা হবে আবার আগামী সপ্তাহে। সুস্থ থাকবেন সবাই।